আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিঠু বুড়ি। পর্ব সংখ্যা 19। চলুন আজকের পর্ব শুরু করি। ইতিহাস বলে ভিলেনের ভাগ্যে নায়িকা থাকে না। এলিজাবেথ আমার ছিল, আমারই থাকবে। এলিজাবেথের জীবনে একমাত্র আমি হিরো, সেখানে ভিলেনের কোনো অস্তিত্ব থাকবে না। রিচার্ড সিঁড়ি বেয়ে নামছিল, হঠাৎ তাকবীরের কথায় থেমে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। ঠোঁটে চলছিল সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি, যা চোখের সঙ্গে কথা বলে। স্রোতের বিপরীতে সাঁতার কাটতে আমি রিচার্ড কায়নাত বরাবরই সাহসী। আবার ইতিহাস বদলাবে। এলিজাবেথের ডেস্টিনিতে এই ভিলেন নামই লেখা থাকবে। গল্পের শেষটা আমার ইচ্ছেই লেখা হবে, আর সেই ইতিহাস চিরকাল অমর হয়ে থাকবে। তাকবীর তেড়ে এসে রিচার্ডের শার্টের কলার চেপে ধরল। চোখে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল খুব। চাপা গলায় বলল, পেন ড্রাইভটা কোথায়? রিচার্ড হেসে উঠল, ঠোঁটে সেই চিরচেনা হাসি। বলল, শালা, একটা পেন ড্রাইভের জন্য নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে দিলি? তাকবীরের চোখের আগুন আরো বেড়ে গেল। কথার প্রসঙ্গ পাল্টাবি না শালা। তুই নিজে প্রেন্ডেভের কথা বলছিস, নেহাত বিড়ালের অজুহাত দেখিয়েছিস। আর তাছাড়া রাত করে কোনো অশান্তি চাই না আমি। না হয় তোর মতো 100 রিচার্ড আমার বালু ছিঁড়তে পারতো না এই প্যান্ডেভ দিয়ে। রিচার্ড তাকবীরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, এবার আমি মাঠে খেলোয়াড় না, কোচ হিসেবে আছি। খেলবো না, খেলাবো। দক্ষ হাতে গড়ে তুলবো তোর মৃত্যুর হাতিয়ার, যা তোর শেষ সময় শুরু হবে। তুই যে মাঠে খেলানোর কথা বলছিস, সেই মাঠ ইতিমধ্যে কাঁপিয়ে সরে এসেছে। আমি এখন শাসন করছি, আর তুই শুধু দেখে যাবি। রিচার্ড ছাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে। এক মুহূর্তের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়, যেখানে কোনো দয়া কিংবা অনুশোচনা ছিল না। চোখে জ্বলছিল এক অমিত শান্তির লেলিহান আগুন, যা সব কিছু পুড়িয়ে ফেলতে প্রস্তুত ছিল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, ইউ ব্লাডি মনস্টার, আমার জিনিসের ভিআইপি গার্ড হিসেবে রেখেছি তোকে। আর শালা, তুই কিনা মালি হয়ে ফুলের দিকে নজর দিস? উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় কর, কারণ তুই এখনো মাটির উপরে নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। তাকবীর রিচার্ডের শক্তিশালী হাতের ধাক্কায় পিছনে সরে আসে কয়েক কদম, তবুও তেজ একটুও কমে না। ঠোঁটে কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি। ঠান্ডা কণ্ঠে বলল, পাপড়ি ছিলাম না, তাতেই এত চলছিস? ছিলে তো খুঁজেই পাওয়া যেত না তোকে। শোন শালা মাদার বোট, ফুলকে কিন্তু মালিয়ে কুলিপিটে করে বড় করে তুলে। কথাটা ওটা ছিল না যেটা বললাম, তাই বেশি বাড়াবাড়ি করিস না, নইলে জায়গা মতো টাইট করে দিব। ক্রোধে মটমট করে উঠল রিচার্ডের ধারালো চোয়াল। হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তবে হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলিয়ে জিভ গালের ভেতর ঘুরিয়ে নিয়ে বলল, পাগলের সুখ মনে। শালা, তোর তো শুধু মুখেই বড় বড় কথা। অলরেডি আই গিভ হার মাই ফ্রেশ ডিএনএ। তুই একটা লস প্রজেক্ট ছাড়া কিছুই না। রিচার্ডের কথার ভার আর বিদ্রুপ তাকবীরের বুকের ভেতর ছুরি চালিয়ে দিল। রিচার্ডের দিকে চেয়ে থুতু ফেলল তাকবীর। পরপর অপেক্ষা করে বলল, পল্লীপাড়ায় জন্ম নেওয়া মানুষের মুখের ভাষা এমনই হবে। রিচার্ডের মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্রিয় সব কিছুই ছাঁচড়া করে দিচ্ছিল তাকবীরের তীক্ষ্ণ কথাগুলো। তবুও নিজেকে সংযত রাখল রিচার্ড। এই মুহূর্তে নিজেকে হারালে তাকবীর তার উদ্দেশ্যে সফল হয়ে যাবে। তাকবীর ইচ্ছাকৃতভাবে রিচার্ডকে উচকাচ্ছে। রিচার্ডের ধৈর্য ভাঙার খেলায় মেতেছে না। রিচার্ড ঠান্ডা দৃঢ় দৃষ্টিতে তাকালো তাকবীরের দিকে। তারপর গম্ভীর দৃঢ়কণ্ঠে বলল, তুই আমাকে ভাঙতে চাইছিস, তাই না? কিন্তু শালা, আমি পাহাড়, যত ঘুরবি তত তোর হাত কেটে যাবে। এখনো সময় আছে। তোর পায়ের নিচে জমি আছে দেখে শুকরিয়া আদায় কর। হাসল তাকবীর, হেসে বলল, শালা তুই কে রে?
রিচার্ড ক্রমাগত নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, পুনর্জন্ম হবে না জানিস তো, তবে এটা নিশ্চিত থাক, তোর এক জন্মেও তুই সুখ পাবি না। আমি তোর অস্তিত্বকে এমনভাবে মুছে দেব যে দুঃখকেও তুই আপন বলতে পারবি না। থেমে কথাই না পেরে তুই আমার জন্মতে নামলি, এই তো তোর আসল চ্যুতি আর পরিচয় দিলি। আমি এখন শুধু একটু ভাবছি তোকে কিভাবে মারবো, কিন্তু একটা কথা শিওর, তুই মরবি আমার হাতে। আর তোর মৃত্যু এমনভাবে হবে লোকে তোর নাম শুনলে থুথু দেবে। খুবই বাজেভাবে মরবি, মনে রাখিস। তাকবীরের চোখে মুখে একটুও ভয়ের ছাপ ফুটল না, বরং দৃঢ় মনোবলে নিজের মধ্যে অদম্য শক্তি অনুভব করে দু কদম এগিয়ে এলো রিচার্ডের দিকে। রিচার্ডের উপর ঝুঁকে ঠান্ডা কণ্ঠে হিসিয়ে বলল, তার আগে তুই নিজে তো বেঁচে থাক। একটু একটু করে তোর গোড়া কাটবো আমি, আর তুই চেয়ে দেখবি তোর শেষের শুরু আমি নতুন খেলোয়াড়। পিছেল হাসলো রিচার্ড। পরপর পকেট থেকে পেনড্রাইভটি বের করে তাকবীরের মুখের উপর ছুঁড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তার আগে একটু ভালোভাবে দেখে নিস তো রেজিস্ট্রি পেপারের নামের বানান ঠিকঠাকভাবে লিখেছিস কিনা। বলে শেষ বাজাতে বাজাতে চলে গেল রিচার্ড। তাকবীরের কপালে গভীর ভাঁজ পড়ল, চোখের কোণে সংখ্যা জমল। নিচ থেকে পেনড্রাইভ না তুলে দ্রুত নিজের কক্ষে ছুটে গেল তাকবীর। আলমারি খুলে সেদিনের ফাইলটি বের করলো, যেখানে বিয়ের রেজিস্ট্রি পেপার রাখা ছিল। ব্যস্ততায় এতদিন ধরা হয়নি, কিন্তু ফাইলে কোনো রেজিস্ট্রি পেপার নেই। বদলে ছিল একটি জাল জমির দলিল। তাকবীর সারা আলমারি খুঁজে ফেলল, কিন্তু কোথাও রেজিস্ট্রি পেপার মিলল না। শরীরের প্রতিটি অংশে ঘাম ঝরতে থাকে তাকবীরের, মনে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই দারোয়ান ছুটে এসে একটি রেজিস্ট্রি পেপার তাকবীরের হাতে তুলে দিল। পেপারটির দিকে তাকাতেই চোখে অন্ধকার নেমে আসে। পায়ের নিচ শক্ত থাকে না, মাথায় রক্ত উঠে যায়। গলা ছেড়ে চেঁচিয়ে উঠল তাকবীর, বিয়ান! সকাল মানেই নতুনত্বের সূচনা, কিন্তু নতুনত্ব মানেই সবসময় সুমিষ্টি হয় না। এলিজাবেথের জ্বর কিছুটা কমলেও একেবারে সেরে ওঠেনি। ক্লান্ত শরীর নিয়ে একটু দেরিতে ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠে প্রথমে তাকবীরকে খুঁজতে শুরু করলো এলিজাবেথ। কাল রাতের ঘটনাগুলো এখনো মাথায় ঝড় তুলছে। মনে হাজারটা প্রশ্ন, যার উত্তর তাকবীর ছাড়া আর কেউ দিতে পারবে না। তাকবীরকে খুঁজতে খুঁজতে এলিজাবেথ প্রথমবারের মতো পা বাড়ালো তাকবীরের রুমের দিকে, যেটা সমাজের চোখে তার স্বামীর ঘর। এলিজাবেথ দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল ঘরটা পুরোপুরি ফাঁকা, কোথাও তাকবীরের কোনো চিহ্ন নেই। তাকবীর সচরাচর এত তাড়াতাড়ি কোথাও যায় না। মনের অস্থিরতা মিলে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করলো। এলিজাবেথের চোখ আটকালো তাকবীরের বিছানায়, খুবই এলোমেলো হয়ে রয়েছে। কাজের মানুষ যে কাজ ছাড়া থাকতে পারে না, এ এক অমোঘ সত্য। এলিজাবেথের জীবনেও তাই। দীর্ঘদিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছে তাকবীরের নিষেধাজ্ঞায়। এক কাপ চা বানানো তো দূরের কথা, ঘরের ছোটোখাটো কাজেও হাত বাড়ানো নিষেধ। বিছানা গুছাতে গিয়ে এগিয়ে গেল এলিজাবেথ, কিন্তু বিছানার চাদর ছাড়তে গিয়ে হাতে উঠে এলো একটি ছবি। প্রথমে ঠাউর করতে পারেনি কিছুই, কিন্তু ছবিটা ভালো করে দেখার সঙ্গে সঙ্গে হাত থরথর করে কেঁপে উঠল এলিজাবেথের। ছবিটি হাত থেকে খসে মাটিতে পড়ে। শ্বাস আটকে এলো এলিজাবেথের। চোখ দুটো ধীরে ধীরে আবার ছবির দিকে গেল। এক অপ্রীতিকর নৃশংস দৃশ্যের সাক্ষী হলো এলিজাবেথের স্নায়ু। ছবিটা এতই নৃশংস যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ এটাতে বেশিক্ষণ চেয়ে থাকতে পারবে না। বন্ধ কর। মেঝে রক্তে ভেসে গেছে। সেখানে পড়ে আছে এক নারীর ধ্বংসস্তূপের মতো। তার দুই উরুর মাঝখানে সদ্য জন্মানো একটি শিশু, রক্তে মাখা, নীরব। দেখেই বোঝা যাচ্ছে দুজনেই মৃত। এলিজাবেথ ঝুঁকল, কাঁপা কাঁপা হাত বাড়ালো ছবিটা নেওয়ার জন্য, কিন্তু তার আগেই খপ করে কেউ হাতে তুলে নিল ছবিটা। এলিজাবেথ চমকে উঠল, সোজা হয়ে অবাক চোখে তাকালো তাকবীরের দিকে। তাকবীরের শ্যামবর্ণ ঢাকা এক গভীর গম্ভীরতায়।
তাকবীর ছবিটা আর হাতে রাখলো না, সরাসরি পকেটে ঢুকিয়ে নিল। চোখে ফুটে উঠছে অস্থির ছাপ। ভালো মানুষ, এটা কি ছিল? তাকবীর নিঃশব্দ। এলিজাবেথের কৌতূহল আরো বাড়ে। তাকবীরের চোখ ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে। হাতের মৃদু কম্পন কৌতূহলের ঝড় তুলল এলিজাবেথের ভিতর। ভালো মানুষ, বলুন ওটা কে ছিল? এটা একটা মুভির সিন, খালি গলায় প্রত্যুত্তর করে তাকবীর। এলিজাবেথের ললাটের মাঝ বরাবর ভাঁজ সংকুচিত হয়, পাশাপাশি চোখে সন্দেহের সংকুচিত হয়। এরকম নৃশংস মুভিও হয়? আর এটা বা আপনার বালিশের নিচে কেন? তাকবীরের শ্যামবর্ণ ঠাসা উদ্বিগ্নতায় শুকনো ঠুক গিলে সরু গলায় বলল, বাস্তবে হতে পারলে মুভিটা হতে পারবে না কেন? মুভিটা আমার খুব প্রিয় ছিল, তাই রেখে দিয়েছি, নাথিং এলস। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের মাথার চাপানো সাদা টুপিতে চোখ পড়ল এলিজাবেথের। সংসদ সদস্য হওয়ার কারণে এলিজাবেথ প্রায় পাঞ্জাবি পরলেও আজ টুপি পরা এলিজাবেথকে বিস্মিত করল। দ্বিধাহীন কণ্ঠে প্রশ্ন করল এলিজাবেথ, আপনার মাথায় টুপি কেন? কোথাও গিয়েছিলেন আপনি? তাকবীর আজ অপ্রত্যাশিতভাবে একবারও তাকাচ্ছে না এলিজাবেথের দিকে। নতদৃষ্টি নিবিষ্ট করে রেখেছে শুরু থেকে। নতদৃষ্টিতে স্থির থেকে শান্ত গলায় বলল, জানা যায়। কার? কে মারা গেছে? তাকবীরের কণ্ঠে কঠিন তবে স্তব্ধতার মতো ভারী। বিয়ান। আটকে উঠল এলিজাবেথ। বিয়ানের মৃত্যুর খবর ওর কোমল মনে গভীর প্রভাব ফেলল। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে মারা গেল? তাকবীর একই নিরাসক্ত স্বরে উত্তর দিল, কার অ্যাক্সিডেন্ট। ইন্নালিল্লাহ, উনি তো খুব ভালো মানুষ ছিলেন। রিয়ান ভাইয়া কি খুব ভেঙে পড়েছে? তাকবীর ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, তবে তা এলিজাবেথের দৃষ্টির আড়ালেই রইল। খাদযুক্ত স্বরে বলল, কিছুটা। তাকবীর মাথার টুপি খুলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে খালি গলায় বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেব, তবে একটু সময় চাচ্ছি। খুব ক্লান্ত আমি, একটু একা থাকতে চাই। এলিজাবেথ আর কথা বাড়ল না, নীরবে মাথা নেড়ে বের হয়ে যাচ্ছিল। তাকবীরের বিশ্বস্ত লোক রেয়ান আর বিয়ানের কথা চিন্তা করে হয়তো মন এত ভারাক্রান্ত, এটা বোঝা কঠিন ছিল না এলিজাবেথের জন্য। দরজা পেরিয়ে যাচ্ছিল এলিজাবেথ, হঠাৎ পেছন থেকে ভেসে এলো তাকবীরের সেই দালিপ্রিত দায়িত্বশীল কণ্ঠ, এলুকেশি। বার অনুযায়ী আজ মাথায় তেল দেওয়ার দিন। এলিজাবেথ ঠোঁট চেপে হাসলো, হেসে মাথা নুইয়ে বেরিয়ে গেল নিঃশব্দে। ভেবে পায় না এ মানুষটা কিভাবে এত কিছু নজরে রাখে। ওর মতো অগোছালো একজনের জীবনে তাকবীর এক সাজানো শৃঙ্খলা এনে দিয়েছে। কখন নখ কাটা দরকার, মাথায় তেল দেওয়া প্রয়োজন, কিংবা নিজের মতো একা থাকার প্রয়োজন, এলিজাবেথের জানার আগেই তাকবীর সব বুঝে যায়, অদ্ভুত হলেও সত্যি। এলিজাবেথ চলে যেতে তাকবীর পিছন ফিরে সেই খালি দরজার দিকে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো নীরবে গড়িয়ে পড়ল। তখন বিকেল। এলিজাবেথ নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোচ্ছিল, তখনই দেখা হয় তাকবীরের সাথে। তাকবীরও উপরেই আসছিল। দুজনের চোখাচোখি হতেই সৌজন্যমূলক হাসি উপহার দিল একজন আরেকজনকে। এলিজাবেথ আর এগিয়ে গেল না। তাকবীর এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। ফুলগুলো এলিজাবেথের দিকে এগিয়ে দিল তাকবীর। একগাল হেসে উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাপি 1 month ম্যারেজ অ্যানিভার্সারি, লাভ অফ মাই লাইফ। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। উজ্জ্বল মুখ ম্লান হয়ে এলো এলিজাবেথের, টানাপূরণে জ্বলন হয়ে বুকের ভিতর। তবু এলিজাবেথ স্মিত হেসে তাকবীরের হাত থেকে ফুলগুলো নিল। হাসলো তাকবীর নিজেও, তবে অন্য সময়ের মতো এত প্রাণ খোলা ছিল না সেই হাসি। একটু আমার রুমে আসবে, কিছু কথা ছিল। বুকের গভীরে মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। তাকবীর আজ প্রথমবারের মতো ওকে নিজের ব্যক্তিগত কক্ষে আসার ইঙ্গিত দিল। তবে কি আজ তাকবীর তার অধিকার দাবি করতে চলেছে? ফুল নিয়ে আসাটাও কি তাই?
এলিজাবেথের মনের ভিতর হঠাৎই অজস্র অদ্ভুত চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠে। তাকবীর আবারও চোখের ইশারায় ডাকলো এলিজাবেথকে। অতঃপর নিজে আগে এগিয়ে গেল কক্ষের দিকে। এলিজাবেথ দম বন্ধ করে ধীর পায়ে তাকবীরের পিছু পিছু গেল। এলিজাবেথ কক্ষের ভিতর পা রাখতেই তাকবীর দরজা ভেতর থেকে আটকে দেয়। কিছু মুহূর্ত ব্যবধানে দরজা খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ, তবে আবার সম্পূর্ণ ভিন্ন রূপে। যাওয়ার সময় চোখে মুখে যে ভয় আর সংশয়ের ছায়া ছিল তা মুছে গেছে, বরঞ্চ ঠোঁটের কোণে ফুটে উঠেছে উজ্জ্বল প্রশান্তির হাসি। কিন্তু সে উজ্জ্বলতা মুহূর্তে ম্লান হয়ে গেল নিচ থেকে ভেসে আসা চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ালো। সেই স্বর যে পরিচিত, খুবই পরিচিত। এলিজাবেথ সিঁড়ির কাছে ছুটে গিয়ে নিচে তাকাতেই দেখলো বিধ্বস্ত রিচার্ডকে। রিচার্ডের মুখে রক্তের দাগ, পোশাক এলোমেলো। এলিজাবেথ, এলিজাবেথ, এলিজাবেথ! রিচার্ড এলিজাবেথের নাম ধরে চিৎকার করতে করতে ভিতরে আসছে, কিন্তু সেই কণ্ঠস্বর যা একসময় গর্জনের মতো ভরাট ছিল আজ তা ভাঙা ঢেউয়ের মতো কাঁপছে। সর্বদা পরিপাটি থাকা রিচার্ডের শরীর আজ বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, ঝড়ের তাণ্ডব সয়ে আসা। সেই শক্তিশালী দৃঢ়চেতা মানুষটা নিস্তেজ হয়ে ভিতরে ঢুকছে ভারী পায়ে। রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়া নিবদ্ধ এলিজাবেথের দিকে, তবে সেখানেও এক শূন্যতা। নির্বাক হয়ে গেল এলিজাবেথ এই এক অন্য রিচার্ডকে দেখে। এলিজাবেথ রিচার্ডের চোখের গভীরে খুঁজল সেই তেজ, সেই আগুন যা গলিত লোহার মতো ভয়াবহ। কিন্তু সেখানে এখন কিছুই নেই, একদম শূন্য। এলিজাবেথ রিচার্ডের শূন্য দৃষ্টির গভীরে চেয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এক অজানা টানে। রিচার্ড আরও কয়েক কদম এগোতেই পিছন থেকে দুজন গার্ড এসে ওকে বাধা দেয়। একজন গার্ড রিচার্ডের কাঁধে হাত রাখতেই রিচার্ড ওদের আঘাত না করে উন্মাদের মতো পাশের কাচের গ্লাসে হাত দিয়ে আঘাত করতে শুরু করলো। হাত থেকে ঝরতে থাকা প্রতিটি রক্তফোঁটার সাথে বেরিয়ে যাচ্ছিল সমস্ত অব্যক্ত সব যন্ত্রণা। সাদা টাইলসের তাজা লাল রক্তে সিক্ত হয়ে উঠল। রিচার্ডের এমন পাকলাটে কাণ্ড দেখে ভড়কে গেল গার্ড দুজন। তারা আর এগোনোর সাহস পেল না, থমকে দাঁড়িয়ে রইল সেখানেই। এলিজাবেথ স্তব্ধ হয়ে দূর থেকে দেখছিল রিচার্ডের ছটফটানি। ওর চোখজোড়া বিস্মিত ক্ষোভে, একই সাথে বুকের ভিতর অস্থিরতা। শব্দে উপর থেকে তাকবীরও নেমে আসে। রিচার্ডকে এমন অবস্থায় দেখে তাকবীর কিছু দূরে থেমে দাঁড়িয়ে গেল। তাকবীরের ফোলা চোখের লালচে আভা বলে দিচ্ছিল এই শক্তিশালী মানুষটা কতটা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে এসেছে। মনের ক্ষোভ অনুযায়ী রক্ত ঝরিয়ে রিচার্ড শান্ত হলো, হেলে দুলে গিয়ে দাঁড়ালো এলিজাবেথের সামনে। ক্রমাগত এলিজাবেথের বুকের ভিতরে চাপ বাড়তেই থাকে। রিচার্ড শূন্য অভিব্যক্তিতে কাতর দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের দিকে, ঠিক তেমনিভাবে চেয়ে এলিজাবেথ রিচার্ডের দিকে। দুজনের চোখে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ, এক অদৃশ্য সেতু, যে সেতুর উপর দাঁড়িয়েছিল তারা দুজন, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারছিল না। আমায় একটু জড়িয়ে ধরবে রেড? রিচার্ডের কণ্ঠে গভীর আরতি, যেন ভিতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। এই ভাঙ্গাস্বর এলিজাবেথের বুকের গভীরে এক অজানা যন্ত্রণার ঢেউ তুলে মোচড় দিয়ে উঠল অভ্যন্তরে। এমন দুর্বলতা, এমন অসহায় আকুতি কি কখনো মানায় এই নিষ্ঠুর গ্যাংস্টার বসের কণ্ঠে? কিন্তু আজ কিছু আলাদা। রিচার্ড চেয়ে আছে এলিজাবেথের দিকে নিঃশব্দে। হিংস্রতার আগুন নেই, ক্ষুব্ধতা নেই, বরং কোথাও লুকানো এক তীব্র ব্যথা, যা বহুদিন ধরে জমেছিল সুরক্ষিত এক দুর্ভেদ্য দুর্গে। সেই দুর্গের দেয়ালগুলো আজ ভেঙে যাচ্ছে, খসে পড়ছে অজানা এক তীব্রতার কাছে। রিচার্ডের চোখের গভীরতা এলিজাবেথকে আকর্ষণ করছে, এমনভাবে যেন এক অদৃশ্য বাঁধনে ওকে টেনে নিচ্ছে। শরীরে শক্ত বাঁধ ভেঙে গিয়ে নরম হয়ে এলো এক অজানা আকর্ষণের বসে। পায়ের পদক্ষেপ নিচ থেকে এগিয়ে গেল এক মহাকালীন ঘোরের মধ্যে দিয়ে, এক অনিবার্য ভবিষ্যতের দিকে। তাদের মাঝখানে শূন্যতাটি মিলিয়ে গেল কোনো এক গোপন প্রভাবের আলোয়। দুটো খাদযুক্ত দৃষ্টিতে মিশে গেল সক্রিয়তা খোয়ালে।
সক্রিয়তা খোয়ালো। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল রিচার্ডকে। মিশে গেল দুটি বৃক্ষপট। এলিজাবেথ ওর নরম তুলতুলে হাত দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের পিঠ। শরীরে ঢেউ খেলে গেলেও আজ এলিজাবেথ কাঁপল না। মিশে রইল রিচার্ডের বুকে। অনুভব করছিল রিচার্ডের বুকের ভিতরে গুপ্ত সেই অসহনীয় যন্ত্রণা। রিচার্ড ধরল না এলিজাবেথকে, পরিবর্তে শুধু নিজের পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। চোখ বুজে ফেলল। এইটুকু স্পর্শেই ছেড়ে দিল রিচার্ড তার শরীরের সমস্ত ভর এলিজাবেথের উপর। নিঃশব্দে এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু, অজানা কারণে। কেউ বুঝতে পারল না এলিজাবেথের কান্নার কারণ। এলিজাবেথ হাতের দৃঢ়তা আরো বাড়িয়ে রিচার্ডের বুকে ঠেকানো নাকটা ধীরে ধীরে ঘষে নিল তার ত্বকের উপর। একটানে শুষে নিতে চাইল রিচার্ডের শরীরের সমস্ত ঘ্রাণ। ওর মন অনুভব করছিল রিচার্ডের ভেতরের অশান্ত ঝড়। এলিজাবেথের চোখে ছিল বেদনা, গভীরতা, আর বুকে ছিল অনিশ্চিত তবুও দৃঢ় গুপ্ত অনুভূতিগুচ্ছ। মুষ্টিবদ্ধ হয়ে গেল তাকবীরের হাত এই দৃশ্য দেখে। রিচার্ড চোখ খুলল, সরাসরি তাকালো তাকবীরের উত্তপ্ত চোখে। মুহূর্তেই রিচার্ড এলিজাবেথ থেকে সরে আসলো। অতঃপর ধীর কদমে এগিয়ে গেল তাকবীরের দিকে। এলিজাবেথ অবচেতন হয়ে তাকিয়েছিল রিচার্ডের পরবর্তী পদক্ষেপের দিকে। তখনই সদর দরজায় ছুটে এসে থামলো ন্যাসো আর লুকাস। দুজনেই হাঁপাচ্ছিল, চোখে অশ্রু। এলিজাবেথ বিস্মিত চোখে লুকাসের দিকে তাকাতে লুকাস ভাঙা গলায় বলল, ফাদার আর নেই। থমকে গেল এলিজাবেথ মুহূর্তের জন্য। চকিতে ফিরে তাকালো রিচার্ডের দিকে। একটা মানুষ কতটা শক্ত আর কঠোর হলে এখনো নিজেকে এত দৃঢ়তায় আটকে রাখতে পারছে, অথচ তার সাথে থাকা দুজনের কষ্টের সাক্ষী বহন করছে তাদের রক্তলাল চোখ। সেখানে রিচার্ডের চোখ মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি শূন্য, যদিও ভেতরে এক তুলপাড় করা ঝড় চলছে। তা এলিজাবেথ নিজে অনুভব করছে আজ। রিচার্ড এক পা এগিয়ে তাকবীরের সামনে দাঁড়ালো, চোখে তীব্র ঘৃণা আর গলার স্বরে অঙ্গীকার। শব্দগুলো চিবিয়ে বের হতে লাগলো। এবার আর কোনো সম্পর্কের টানে খেলা হবে না, এবার খেলা হবে প্রফেশনালি। তোর পতন আজ থেকে শুরু। তাকবীর দাঁতে দাঁত চেপে রইল, কোনো কথা বলল না। চোখের রাগের আগুন জ্বলছিল। দূর থেকে এলিজাবেথ ওরা কেউ কিছুই শুনতে পেল না রিচার্ডের কথা। রিচার্ড ঘুরে একবার তাকালো এলিজাবেথের দিকে। পরপর ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুক এলিজাবেথের পাশ ঘেঁষে সামনে এগোতে থাকে। পিছন থেকে ডেকে উঠল এলিজাবেথ। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের মস্তিষ্ক আবারও ফিরে গেল তার ভয়ঙ্কর পৈশাচিক স্বরূপে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে পিছন ঘুরে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল বস্ত্রপাতের মতো গম্ভীর কণ্ঠে। আমার কাছে নারী মানে বিধ্বংসী, তুইও তার বাইরে না, বিধ্বংসী নারী। এলিজাবেথকে এক হাতে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেড়ে গেল রিচার্ড। পিছন গেল ন্যাসো আর লুকাস। এলিজাবেথ থমকে রিচার্ডের যাওয়ার পানে তাকিয়ে রইল। কার্নিশের কোণে বাড়িধারা, বারবার ভেঙে আসছে ঠোঁট। তাকবীর তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথের সামনে এসে হাঁটু ভেঙে বসলো। পকেট থেকে রুমাল বের করে বাড়ি দিল এলিজাবেথের দিকে। এলোকেশি, তুমি এখনো তাদের দেওয়া কষ্ট বহন করে চোখের পানি ফেলছো, যারা তোমাকে মূল্য দেয় না। নিজেকে কষ্ট দিও না, তোমার চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। তুমি আমার কাছে অমূল্য, কারোর ব্যবহৃত পুতুল নও। শক্ত থাকো আমার জন্য। এলিজাবেথের কানে আদতেও কোনো কথা পৌঁছায় না। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া অকুতভয়ী হৃদয় এখনো চেয়ে আছে শূন্যতার দরজার পানে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ
মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। কিছু কিছু মানুষ আমাদের জীবনে অদ্ভুতভাবে মূল্যবান হয়ে ওঠে, যাদের কষ্ট আমাদের ভিতরটাও টুকরো টুকরো করে দেয়। আবার তাদের কর্মকাণ্ড বুকের ভিতর একরাশ অভিমান সৃষ্টি করে। যেমন এই দুনিয়ায় ফাদারই ছিল একমাত্র ব্যক্তি যাকে গ্যাংস্টার রিচার্ড কায়নাত সম্মান করত, যাকে মানত। সেই ফাদারই ছিল রিচার্ড কায়নাতের জন্য ভাগ্য পরিবর্তনকারী, যে ছোট এক রেদওয়ান থেকে ইতালির সবচেয়ে বড় গ্যাংস্টারে পরিণত করেছে রিচার্ডকে। সেই ফাদারের মৃত্যুর পরও রিচার্ড শেষ দেখা পর্যন্ত দেখতে গেল না, কারণ ফাদারই ছিল একমাত্র কালপিট যে এলিজাবেথকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি যে হামলা তাকবীরের উপর ইতালি হসপিটালে করা হয়েছিল তা আর কেউ না, ফাদার নিজেই করিয়েছিল। আর কিছুদিন আগে বাগানবাড়িতে এলিজাবেথকে মারার জন্য যারা এসেছিল তারও ফাদারেরই লোক ছিল। এসব কিছু শুরু থেকে জানতো রিচার্ড, আর সেই থেকে ফাদার আর রিচার্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে ফাদার জানতো না যে রিচার্ড সত্যিটা জানতো। ফাদার এবং তাকবীরের মধ্যে পূর্ব পরিচয় ছিল, তবে তাদের সম্পর্কের প্রকৃতি বা তাদের মধ্যে কী সংযোগ ছিল সেটা রিচার্ড এখনো বুঝে উঠতে পারেনি। রহস্যটি ওর মনে এক অসমাপ্ত প্রশ্ন হয়ে রয়ে গিয়েছিল, যার উত্তর জানার জন্য রিচার্ড গভীরভাবে অনুসন্ধান করছিল। তবে তার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত রহস্যময় ঘটনা। তবুও গ্যাংস্টার বস দমে যায় না। সে তার কাছ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি, অভিমানে বাঁধও ভাঙতে দেয়নি। কারণ মানুষটা এতটাই কঠোর, এতটাই অটল যে তার রাগ আর ক্ষোভের সামনে কারোর টিকে থাকা সম্ভব নয়। রিচার্ডের অভ্যন্তরের গহীনে যে দুর্বোধ্য শক্তি রয়েছে তা ওকে কখনোই পিছিয়ে যেতে দেয় না। এক চালচল্যকর ঘটনা ঘটল। বাংলাদেশের সোয়াট টিমের জয়েন করতে 5 জন আমেরিকান এজেন্ট। তাদের বিশেষভাবে আনা হয়েছে একটি গোপন কেসের জন্য, কিন্তু সংবাদ মাধ্যমে এই তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তাদের রিসিভ করার জন্য প্রেম নিজেই এয়ারপোর্টে উপস্থিত ছিল। উপর মহলের নির্দেশ প্রেমকেও সোয়াট টিমে ট্রান্সফার করা হয়। প্রেমের থেকে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তার সহকর্মী মাহাব। শীতের মৌসুমে রৌদ্রের যেমন মজা তেমনি তাপও বেশ তীব্র। রোদের নিচে দাঁড়িয়ে থেকে প্রেমের ফর্সা অবয়ব ইতিমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। প্রেম পাতলা হলেও লম্বা বেশ। শরীরের মাংসে একটু কৃপণতা থাকলেও তা গড়নকে একেবারে খাটো করে না। টি শার্টের উপর পরা লেদারের জ্যাকেটটা বাতাসে উড়ছে, সঙ্গে চুলগুলো বাতাসে খেলে যাচ্ছে। সাধারণত পুলিশ অফিসারদের অন ডিউটি অবস্থায় রিপড জিন্স বা স্কিনি প্যান্ট পরা নিষেধ। তবে অবাধ্য প্রেম স্বাচ্ছন্দ্যে সব নিয়ম ভেঙে যাচ্ছে। ফর্মাল প্যান্টের বদলে জিন্স পরেছে আর পায়ে ব্ল্যাক শু। সব মিলে দেখতে ভালোই লাগছে, যদিও অভিব্যক্তিতে তীক্ষ্ণতা ছাড়া কিছুই নেই। হঠাৎ করে প্রেমের কপালে সমস্ত বিরক্তির ছাপ মিলিয়ে গেল। চুয়াল ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে চোখে মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল প্রেম, চোখের মুগ্ধতা আরও বাড়ানোর জন্য। নিষ্পাপ ও দ্বিধাহীন নজরে চেয়ে থাকলো এয়ারপোর্টের ভিতর থেকে লাগেজ হাতে নিয়ে এগিয়ে আসা মেয়েটির দিকে। কাকতালীয়ভাবে মেয়েটির ড্রেস আপ সম্পূর্ণভাবে প্রেমের সঙ্গে মিলে গিয়েছে। শুধু মেয়েটির চুল কাঁধ পর্যন্ত আর ব্রাউন কালার করা। প্রেম ঠোঁট কামড়ে হেসে এগিয়ে গেল মেয়েটির দিকে। হেই লেডি, তিরিখি মেজাজে পিছনে ফেলল লারা। সানগ্লাসের ফাঁক দিয়ে এক নজরে প্রেমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পরপর গমগমে ব্যস্ত গলায় বলল, হোয়াট? নাথিং, জাস্ট ইউ। প্রেম বাঁকা হাসি ঠোঁটের কোণে চুলিয়ে লারার সামনে এসে দাঁড়ালো। শক্ত হলো লারার চিবুক। প্রেমের চোখে চোখ রেখে বলল, দাঁতে দাঁত চেপে বলল, আর ইউ ইনসেন্স? প্রেম অবাক হওয়ার ভঙ্গি ধরে দুপাশে মাথা নাড়ালো ঘন ঘন।
রাস্তা ছাড়ুন, যত সব। প্রেম তো সামনে থেকে সরে না, উল্টে প্রশ্ন ছুড়ল, আপনার নামটা যেন কি মিস? লারা অতিরিক্ত কথা বাড়াতে চাইল না। প্যান্টের পকেট থেকে ফোন বের করে গাড়ির জন্য কাউকে কল দিতে দিতে ব্যস্ত গলে বলল, লারা, লারা স্টোন। ভ্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে হাসল প্রেম। একগাল হেসে মনে মনে বিড়বিড়ি করে আওড়ালো, উপস, লারা জান্স। তবে লারা ছিল আরও বেশি তীক্ষ্ণ, চতুর। প্রেমের বাক্য কর্ণপাত হয়ে গেল লারার। ফোন পকেটে থেকে লারা সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে প্রেমের মুখাবে প্রশ্ন ছুড়ল, ইউর নেম? প্রেম, প্রেম আহসান। নামের মতোই চরিত্র। চাপা সুরে বলে লারা লাগেজ নিয়ে সামনে হাঁটা ধরল। প্রেম অবাক হয়ে পিছন থেকে গলা উঁচিয়ে ডেকে উঠল, আরে ম্যাম, আর কয়েকটা লাইন তো বলে যান, কোথায় যাচ্ছেন? লারা সামনে এগিয়ে যেতে যেতে গলা উঁচিয়ে বলল, আপনার নামে থানার কমপ্লেন করতে। প্রেমের মাথার পিছন হাত দিয়ে ঠোঁট কামড়ে হাসল, পরপর উচ্চ শব্দে বলল, ঠিক আছে, আমি থানায় পৌঁছে দিয়ে আসছি। প্রেমের সঙ্গে সঙ্গে ওর পকেট থেকে জিপের চাবিটি মাহাবের দিকে ছুঁড়ে মারল। মাহাব অবাক হলো বটে, তবে মিস হলো না। চাবিটা হাতে নিয়ে প্রেমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে প্রেম চোখ টিপে লারার পিছু দৌড় দিল। তাজ্জব বনে সেখানে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল মাহাব। দিয়াবাড়ির পাশে খোলা জায়গায় রাজনীতির এক বিশাল সভার আয়োজন করা হয়েছে। উৎসবের আমেজে সমাজ কল্যাণ ক্লাব তাদের খেলা পরিবেশন করছে। সেই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিনিস্টার তাকবীর দেওয়ান, যিনি স্টেজে বসে খেলা উপভোগ করছেন। ঠোঁটে অমায়িক হাসির এক চিলতে রেখা। মাঠের খেলা জমে উঠেছে দুই দলের প্রতিদ্বন্দ্বিতায়। চারপাশে পুলিশ, নিরাপত্তা আর সাংবাদিকদের ভিড়। পেছনে বিশাল স্ক্রিনে খেলার প্রতিটি মুহূর্ত তুলে ধরা হচ্ছে। একদিকে মাঠের উল্লাস, অন্যদিকে তাকবীরের শান্ত দৃঢ় উপস্থিতি, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। তবে হঠাৎই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মাঠের খেলা থেমে গেল মুহূর্তেই। খেলোয়াড়রা চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দর্শকদের মাঝেও শোরগোল আর ফিসফিস শুরু হলো। তাকবীর ভ্রুকুচকে পিছনে ফিরে তাকালো। মুহূর্তেই মুখের অমায়িক হাসি মুছে গিয়ে বদলে গেল কঠিন এক অভিব্যক্তিতে। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে রাগ আর উত্তেজনায় চাপ স্পষ্ট হলো। বিশাল স্ক্রিনটি হ্যাক করা হয়েছে। খেলার পরিবর্তে সেখানে দেখানো হচ্ছে এক ডকুমেন্টারি, যা মাঠে উপস্থিত সবার মনোযোগ কেড়ে নিয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে কিছু চালচলকর ছবি আর তথ্য, যা দেখে তাকবীরের মুখ আরও কঠিন হয়ে উঠেছে। সবার পরিবেশ বদলে যায় মুহূর্তেই। কেউ জানে না এই ডকুমেন্টারি কে বা কেন দেখাচ্ছে। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের একটি ছবি, হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অদ্ভুত এক কঠোরতা। এরপরই শুরু হলো আরেকটি ভিডিও। তাতে দেখা গেল তাকবীর একদল বিশালদেহী কালো বিদেশিদের সঙ্গে তর্কে লিপ্ত। কথায় উত্তেজনার তুঙ্গে উঠতেই তাকবীরের পকেট থেকে রিভলভার বের করে ঠেকিয়ে দিল এক বিদেশির মাথায়। দর্শকেরা স্তব্ধ। মুহূর্তের মধ্যে তাকবীরের অ্যাসিস্ট্যান্ট রিয়ান সামনে এগিয়ে এসে তাকবীরকে পেছনে টেনে নেয়। এই ভিডিও শেষ না হতেই শুরু হলো আরেকটি। যা পুরো সবার বিস্ফোরণের মতো শোরগোল তুলল। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের ব্যক্তিগত ব্যাংক হিসাব। তথ্য অনুযায়ী তাকবীর বর্তমানে 1600 মার্কিন মিলিয়ন ডলারের মালিক। এই সংখ্যা একজন বাংলাদেশের মন্ত্রীর জন্য এতটাই অসম্ভব যে জনতার মধ্যে ফিসফাস বাড়তে থাকে। তাকবীরের মুখে কঠিন চাপা উত্তেজনা, চোখে রাগ আর বিভ্রান্তির ছাপ। সবার পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। মাঠের খেলা এখন অতীত, আর এই ডকুমেন্টারি প্রকাশনা এক অভূতপূর্ব রহস্যের দ্বার খুলে দিল সকলের মাঝে। তাকবীর চারপাশে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রিয়ান দ্রুত গিয়ে ইলেকট্রনিক সিস্টেমটি বন্ধ করে দেয়।
সঙ্গে সঙ্গে স্ক্রিন অন্ধকারে ডুবে যায়। কিন্তু এই সাময়িক স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তাকবীর মাথা তুলে সামনের রাস্তায় তাকাতেই চোখ পড়ল একটা কালো মার্সিডিসের উপর। গাড়িটি স্থির দাঁড়িয়ে, যেন কারোর জন্য অপেক্ষা করছিল। তাকবীরের দৃষ্টি গাড়ির দিকে পড়তেই জানালার গ্লাস ধীরে ধীরে নামলো। উদ্ভাসিত হলো রিচার্ডের বিদঘুটে আত্মবিশ্বাসী হাসি। রিচার্ডের চোখে ছিল এক রকমের ঠান্ডা তাচ্ছিল্য, যা মুহূর্তেই তাকবীরের রক্তে আগুন ধরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো তাকবীর। রিচার্ড দূর থেকে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসলো, অতঃপর ঠোঁট নাড়িয়ে বিড়বিড়ি করে বলল, এখন তোর নামমাত্র বউকে চুমু খেতে যাব আমি। কথাটা শুনতে পেল না কেউ, কিন্তু ঠোঁট নাড়ানো দেখে বুঝতে সময় লাগলো না তাকবীরের। রাগে শরীর কাঁপছিল তাকবীরের। রিচার্ড ঠান্ডা মাথায় এক ঝলক তাকিয়ে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। তৎক্ষণাৎ তাকবীর মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে ধরে রাখলো। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। প্রকৃত খেলোয়াড়রা কখনো শূন্য হাতে মাঠে নামে না, তেমনি রিচার্ডও এবার মাঠে নেমেছে হাতে পর্যাপ্ত প্রমাণ নিয়ে। তবে সত্যের শীর্ষে পৌঁছানো এখনো বাকি। রিচার্ডের লক্ষ্য ছিল নিখুঁতভাবে আঘাত আনা, কিন্তু অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে রিচার্ড আর অপেক্ষা করল না। ওর ভিতরের ক্ষিপ্ততা আরও দ্বিগুণ হয়ে ওঠে। আজকের প্রোগ্রামে স্ক্রিন হ্যাকের মূল কারিগর রিচার্ড নিজেই। এমনকি তাকবীরের গোপন ব্যাংক অ্যাকাউন্টগুলোর খোঁজও রিচার্ডই বের করেছে। রিচার্ড এই কারণেই ন্যাসোকে বাংলাদেশে পাঠিয়েছিল ক্যালিফোর্নিয়ার থাকা অবস্থায়, এবং পরবর্তীতে লুকাসকে দিয়ে ফোনে যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিল ন্যাসোকে, সেটাও তাকবীরেরই ছিল। এগুলো দিয়েই সেদিন রাতে রিচার্ড তাকবীরকে ব্ল্যাকমেইল করে এলিজাবেথের কাছে গিয়েছিল। তবে বোকা তাকবীর ভাবতেও পারেনি রিচার্ড তার কাছে এক্সট্রা কপি রেখে দিয়েছিল। রিচার্ড অনেক কিছুই উদ্ঘাটন করতে পারলেও অনেক কিছু রিচার্ডের কাছে এখনো অস্পষ্ট, কারণ তাকবীরের প্রতিটি চাল এতটাই সূক্ষ্ম আর কৌশলী। রিচার্ড জানে এই লড়াইয়ের আসল খেলা এখনো শুরু হয়নি, তবু একেবারে খেলা জমজমাট হবে। রিচার্ডের চেহারায় আজ এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা। এক মনে স্টিয়ারিং ধরে এগিয়ে যাচ্ছে দেওয়ার মঞ্জিলের পথ ধরে। উইন্ডো মিরর খোলা থাকায় সিল্কি চুলগুলো হাওয়ায় উড়ছে, আর কুচা কুচা চুল এসে ছুঁয়ে দিচ্ছে রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়ায়। ড্রাগনের ট্যাটু খচিত হাত দিয়ে স্টিয়ারিং দক্ষতার সঙ্গে চালাচ্ছে রিচার্ড। তবে হঠাৎ করেই পিছন থেকে ভেসে এলো টায়ারের কর্কশ শব্দ। রিয়ার ভিউ মিররে তাকালে রিচার্ড দেখতে পায় তাকবীর এক ব্লু বাইকে শিকারীর মতো ছুটে আসছে রিচার্ডের গাড়ির পিছু পিছু। মুহূর্তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে যায়, আর চোখে ঝিলিক দিয়ে ওঠে ক্ষোভ আর প্রতিশোধ। গিয়ার বদলে স্পিড বাড়িয়ে রিচার্ড নিজেকে প্রস্তুত করলো আরেক ধাপ এগিয়ে যেতে। ফাঁকা হাইওয়েতে শুরু হয় তুমুল রেস। কালো মার্সিডিস আর ব্লু বাইক দুটোই শিকার আর শিকারের খেলোয়াড় মুক্ত। রাস্তার বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা। রিচার্ড আর তাকবীর দুজনেই এমন খেলোয়াড় যারা জিততে জন্মেছে, হারতে নয়। আজও কেউ পিছু হটতে রাজি নয়। তবে রেসের শেষ দিকে তাকবীর এগিয়ে যায় রিচার্ডের মার্সিডিসকে পিছনে ফেলে আরেকটু দূরে, কিন্তু একেবারে চলে যায় না। কয়েক গজ গিয়ে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়, চিবুক তীক্ষ্ণ গম্ভীর্যের ছাপ। দূর থেকে রিচার্ড তাকিয়ে হেসে উঠল। স্পিডোমিটারের কাঁটা তখন শীর্ষ সীমানায়। হাওয়ার মতো এগিয়ে আসতে থাকলো কালো গাড়িটা। তবু তাকবীর টলল না, মাথা উঁচু করে ঠান্ডা চোখে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। দুটো শিকারীর চোখের দৃষ্টি ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে।
গাড়ি যখন একেবারে ধাক্কা লাগার মুহূর্তে ঠিক তখনই রিচার্ড ব্রেক চাপে। গাড়ি থামতে থামতে এসে ঠেকে যায় তাকবীরের বাইকের একদম সামনে। তবু তাকবীরের মুখে নড়চড় নেই। ওর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন পুরো রাস্তা স্থির হয়ে রইল। তাকবীর ঠোঁট কেলিয়ে হাসলো রিচার্ডের দিকে চেয়ে। রিচার্ড গুরুগম্ভীর অগ্নিস্ফুলঙ্গের ন্যায় ধারালো চিবুকে গাড়ি থেকে বেরিয়ে এলো। তুই যে স্কুলের ছাত্র সে স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল আমি, তাই শাসন করতে জানি আর সীমা দেখাতেও পারি। বুঝতে পেরেছিস তো নিজের সীমা? তাকবীর বিদ্রুপের সুরে বলল রিচার্ডকে। তবে রিচার্ড তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না, বরং ঠান্ডা ভঙ্গিতে গাড়ির হুডে কোমর হেলান দিয়ে দাঁড়ালো। এর এক পায়ের উপর আরেক পা তুলে রেখে গালের ভিতর জিভ ঘুরিয়ে একরকম তুষ্ট হাসি ছড়িয়ে দিল নিজের জুতোর দিকে তাকিয়ে। তাহলে মানছিস তোর ভালো মানুষের মুখোশের আড়ালেও একটা কুৎসিত রূপ আছে? তাকবীর ঠোঁট কামড়ে হাসলো রিচার্ডের কথায়, অতঃপর বাইকের সামনে ঝুঁকলো খানিকটা। তাকবীরের হাসির মধ্যে এক ধরনের ঠান্ডা অহংকার। নীরের ঠান্ডা গলায় বলল, সবারই থাকে, তবে আড়াল করার দক্ষতা সবার থাকে না, আর সেই পার্থক্যটাই বিজয় নির্ধারণ করে। বোকা বোকা, এত বোকাশালী? রিচার্ডের ঠোঁট কামড়ে আফসোস মাথা দুপাশে ঘুরিয়ে বলতে লাগলো। তাকবীর মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকালো। মানে কে? এলিজাবেথ ইমরা এরিন। তাকবীরের চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। বস্ত্রপাতের মতো কণ্ঠে ঝংকার তুলে বলল, মুখ সামলে কথা বল কুত্তার বাচ্চা। রিচার্ড ঠান্ডা অথচ কটাক্ষের সুরে হেসে বলল, আমার জিনিস আমি যেভাবে ইচ্ছা বলবো, আবার যেভাবে ইচ্ছা সেভাবে আদর করব। তার আগে 10টা জুতার বাড়ি দিয়ে নেব। তোর মতো দুমুখকে জীবনের সব থেকে বড় আস্থার জায়গায় বসানোর জন্য। তাকবীর সোজা হয়ে বলল, সব জায়গায় তুই হয়তো রিচার্ড, কিন্তু সেই একটা জায়গায় আমি তাকবীর। আমি আস্থার স্থান অর্জন করেছি আমার কর্মে, আর তুই ঘৃণা কুড়িয়েছিস তোর ব্যবহার দিয়ে। আমার জীবনের সব যদি আমি ত্যাগ করতে পারি ওর জন্য, তাহলে সব ধ্বংস করে দিতে পারবো। সরে যা আমাদের মাঝখান থেকে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি খেলল। চিন্তা করিস না, তোর দিনও আসছে সামনে। সেই দিন কিভাবে শেষ করব তা কল্পনাও করতে পারবি না। থেমে, আর কে বলছিস সরে যাওয়ার কথা? হাউ ফানি। আরো গম্ভীর হলো তাকবীরের গলা। বলল, যে চোখের আশায় চেয়ে থেকে লাভ নেই সে চোখের বিষ তুই। যে চোখে একবার নিজেকে আটকেছি সে চোখের বিষও আমার জন্য পানীয়। আমি বিষ খেয়ে বাঁচতে জানি, আর তুই আগুনে পুড়তে পারিস কি না সেটা দেখার অপেক্ষায় আছি। তাকবীর মলিন হেসে জবাব দিল, যে চোখে নিজের ধ্বংস দেখতে পায় তার কাছে এই বিষ কিংবা আগুন সবই নস্যি। হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। হাসতে হাসতে শরীর কেঁপে উঠেছে। তাকবীরের মস্তিষ্ক নিউরন শ্রবণেন্দ্রিয় ছাঁচড়া করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। উগ্রতা ভেঙে হিংস্র পানির মতো গর্জে উঠল তাকবীর। হাসলেই কোনো কিছু বদলে যাবে না। এলোকেশে আমার ছিল, সব কিছুর পরেও আমারই থাকবে। হাসি থামালো রিচার্ড। তাকবীরের দিকে ব্রুগুচিয়ে চেয়ে সরু গলায় বলল, যখন আমার বাচ্চার মামা ডাক শুনবি তখন তোর বাপ ডাক শোনার শখ গুছে যাবে। রিচার্ড বিদ্রুপের সুরে ছুড়ে দিল কথাটি। তাকবীরের ঠোঁটের কোণে তিক্ত হাসি খেলল। চিবে চিবে বলে, বাপ ডাক শোনার শখ গুছাতে হয় না রিচার্ড কায়না, সেটা অর্জন করতে হয়, আর তুই সেটা কোনোদিন পারবি না। আই হ্যাভ অলরেডি ডান এভরিথিং। দাঁতে দাঁত পিষে ধরল তাকবীর। রিচার্ডের ঠোঁটের কোণে কটাক্ষের হাসি ঝুলিয়ে দেখছে তাকবীরের ক্ষিপ্ততা। লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে কথা বলতে? চোখ বড় বড় হয়ে গেল রিচার্ডের। চমকানোর ভান ধরে গদগদ করে বলল, তবা তবা, নিজের দাখিলকৃত জিনিস নিয়ে কথা বলতে যদি পাপ হয় তবে এই পাপ আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই করি। সকালে শাওয়ার নিয়ে বেরোনোর পর থেকে শুরু করে আবার শাওয়ারে ঢোকা পর্যন্ত করি। এত নোংরা মস্তিষ্ক নিয়ে রাতে ঘুমাস কি করে? রিচার্ড ঘাড় কাত করে ভ্রু উঁচিয়ে বিটলামি স্বরে বলল,
তোর বোনের পাশে ঘুমায়। আমার বোন মানে কে? এলিজাবেথ। চিবুক শক্ত হলেও রাখলো না তাকবীর, বরং তাচ্ছিল্যের হাসি দিল। নারী পাচারকারীদের কাছ থেকে এর থেকে ভালো আর কি বা আশা করা যায়। মুহূর্তে গম্ভীর হয়ে গেল রিচার্ডের চওড়া তামুক, শক্ত হয়ে এলো কণ্ঠস্বর। শালা, আমি তো তাও টাকার বিনিময়ে মেয়েদের কিনে নেই। যারাই আমার লাইনে আছে স্বেচ্ছায় আসে, কিন্তু তুই তো জানিয়ে নিস ডিরেক্ট টাকার জন্য। শুকনো মুখে চিড়ে ভিজে না, প্রমাণ দে। তাকবীর তুষ্ট হেসে বলল। রিচার্ডের সাবলীলভাবেই হাসলো, ঠোঁট কামড়ে চোখ বুজে অনর্থক মাথা নাড়ালো দুপাশে। পরপরই চোখের পাতা খুলল, ঠোঁট গোল করে মুখ দিয়ে চোচো শব্দ করে বলল, হ্যাঁ আবার ভিজবে। ধরিত্রীর মাটি সিক্ত হবে তোর তাজা রক্তে, আর তোর রক্ত ঝরবে তোর পাপের কারণে। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠুটে। তাকবীর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে পড়ল। নিজেকে কি নিষ্পাপ দাবি করছিস? আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমি নিজেকে এক রূপের দাবি করছি। আমি সব জানি, তুই আমার বাল জানিস। কোনটা আমি না জানি বল? এই যেমন ধর আজকের লাল রংটা। এই কথা বলে রিচার্ডের দিকে চোখ টিপল তাকবীর। পরপর রিয়ানের মেসেজ দেখে জবাবের অপেক্ষা না করে দ্রুত স্থান ত্যাগ করলো তাকবীর। দুপুরের উষ্ণ হাওয়ার মধ্যে রিচার্ডের দাঁতে দাঁত পিষার শব্দ আরো স্পষ্ট শোনা গেল। ক্রোধের চোখের নীলবনির পাশে সাদা অংশ রক্তিম বর্ণ ধারণ করলো। স্বভাবতই নারীদের মন কৌতূহলে ভরা, এলিজাবেথের এর ব্যতিক্রম নয়। ঠিকানা নামের ঘরটা এলিজাবেথের মনে রহস্যের জাল বুনেছে। ঘরের ভিতরে কি আছে সেই চিন্তায় মন আনচান করছে, কিন্তু ঘরের দরজার সামনে দুটো বিশাল তালা, প্রবেশের উপায় নেই। তার উপর মেয়েটা সবসময় এলিজাবেথের উপর নজর রাখে। এই কারণেই ঘরের ভেতরে ঢোকার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না এলিজাবেথ। তবু কৌতূহলের জ্বালায় সকাল থেকে ঘুরঘুর করছে সেই ঘরটার আশেপাশে, যেন একটু ফাঁক পেলেই ঢুকে পড়বে সেই রহস্যময় ঘরে। হঠাৎ এলিজাবেথ ভারী পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। পেছনে তাকাতেই সর্বাঙ্গ শিউরে ওঠে। রিচার্ডের রক্তলাল চোখে আগুন হয়ে জ্বলছে। সেই দৃষ্টি ছাজে এক মুহূর্তে এলিজাবেথের ভেতর শুকিয়ে এলো। রিচার্ডের মুখের অবস্থা এতটাই ভয়ঙ্কর যে ওকে স্বাভাবিক মনে হয় অনুভূত হচ্ছে না। ভয়ে এলিজাবেথ দৌড়ে নিজের রুমের দিকে ছুটে, তবে দরজা সম্পূর্ণ বন্ধ করার আগেই রিচার্ড তার দুহাত দরজার ফাঁকে ঢুকিয়ে দেয়। চোখের দৃষ্টি যেন এলিজাবেথকে মুহূর্তে ভস্ম করে দেবে। ভয়ে এলিজাবেথের ঠোঁট ভেঙে আসে, থরথর করে কাঁপতে থাকে গরম। তবে রিচার্ড দরজায় ধাক্কা দেয় না, আবার সরেও আসে না, শুধু রক্তগরম দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এদিকে নিচ থেকে এই দৃশ্য দেখে মেয়েটা কেঁপে ওঠে। একজন তাকবীরকে কল করতে চাইলে আরেকজন দ্রুত তাকে আটকে দেয়। পাগল হয়েছিস? কাকে কল দিচ্ছিস তুই? ভুলে গেছিস আমাদের কত টাকা দিয়েছে উনি? যদি কল করিস তোদেরই কেটে নদীতে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এটাই রিচার্ড কায়নাত। তার মস্তিষ্কের সূক্ষ্ম বুদ্ধি আর কৌশলে ঠাসা। দেওয়ান মঞ্জিলের প্রতিটি কোণ, প্রতিটি মানুষ, এমনকি গার্ড থেকে শুরু করে মেড পর্যন্ত সবই রিচার্ডের নিয়ন্ত্রণে। মোটা অঙ্কের টাকায় সবাইকে কিনে নিয়েছে রিচার্ড। উদ্দেশ্য একটাই, তাকবীর যেন কোনোভাবে এলিজাবেথের সংস্পর্শে যেতে না পারে। একই সঙ্গে এলিজাবেথের নিরাপত্তা নিশ্চিত করা। তাই যতবারই তাকবীর এলিজাবেথের কাছে যেতে চেয়েছে, ঠিক ততবারই কোনো না কোনো মেড এসে নানান অজুহাতে তাদের আলাদা করে দিয়েছে। এই নিয়ন্ত্রণের জালে আবদ্ধ হয়ে আছে পুরো দেওয়ান মঞ্জিল। তা তাকবীর জানে না এখনো পর্যন্ত। রিচার্ড আর অপেক্ষা করল না, শক্ত হাতে এক ধাক্কা দিতেই এলিজাবেথ ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। রিচার্ড ঘূর্ণির বেগে তেড়ে গিয়ে এলিজাবেথকে হ্যাঁচকা টানে সোজা করে তুলল। অতঃপর কোনো রূপ বাক্য উচ্চারণ না করে দুহাতে শক্ত করে চেপে ধরল এলিজাবেথের কোমর। ছোঁয়ায় ছিল হিংস্রতা, আতঙ্ক। এলিজাবেথের চোখ জোরে
ফেটে পড়ল। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগে রিচার্ড ওকে শূন্য তুলে পাশের ছোট্ট ক্যাবিনেটের উপর বসিয়ে দেয়। এতেই থেমে থাকলো না রিচার্ডের হিংস্রতা। তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে হাত নিয়ে গেল এলিজাবেথের কাঁধের দিকে। এলিজাবেথ সতর্ক হয়ে চেপে ধরল কাঁধের পোশাক। অনবরত কাঁপছে ওর উষ্ণদয়। ধ্বংস আর নিয়ন্ত্রণের তৃষ্ণায় পুড়ছে রিচার্ডের আখিদয়। হিংস্রতার প্রভাবে রিচার্ডের পৈশাচিক সাইকোমস্তিষ্ক বিড়বিড়ে ওঠে। তুই খুলবি না? আমি খুলবো। কান্নার তোর বাড়ল এলিজাবেথের। ভয়ে গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে অস্পষ্ট স্বরে আওড়ালো, আপনি এসব কি বলছেন? এলিজাবেথের কথা আদৌ রিচার্ডের কানে গেল কিনা তা বোঝা গেল না। রিচার্ড একইভাবে দাঁতে দাঁত পিষে বলল, উইল ইউ টেক ইট অফ অর শুড আই? এলিজাবেথ তবুও হাত ছড়ায় না। ভয় কাতুরে চোখে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। আবার সংযম হারালো রিচার্ড। ছাড়া মেরে সরিয়ে দিল এলিজাবেথের হাত কাঁধ থেকে। পরপর কাঁধের অংশের কাপড় খানিকটা সরালো। আশ্চর্যজনকভাবে হাত কাঁপছিল গ্যাংস্টার বসের। কাঁধের উপরের অংশের কাপড় সরিয়ে ভেতরের ইনার ওয়্যার উন্মুক্ত করে সাদা রং অবলোকন হতে চকিতে সরে আসে রিচার্ড। এক হাত কোমরে রেখে ঠুট কামড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আটকে রাখা নিঃশ্বাস ঘন ঘন শ্বাসে নির্গত করছে ভিতর থেকে। ভরকে গেল এলিজাবেথ। বুঝল না রিচার্ডের এই আচরণের মানে। তবুও রিচার্ড সরে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সহসেই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে। তবে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড আবারও তেড়ে এসে এলিজাবেথকে নিজের বাঁধনে নিয়ে নিল। রিচার্ডের চোখে এখন কোনো তেজ নেই। নিষ্পক দ্বিধাহীনভাবে একঘয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। এলিজাবেথ রিচার্ডের চোখে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে নিল। আইঠাই করতে করতে বলল, এভাবে তাকাবেন না, এই চোখে কিছু একটা আছে। রিচার্ড অনড়ভাবে ঝুঁকে থেকে ঠোঁট কামড়ে হাসল। পরপর পুরুষালী হাসকে সরে হিসিয়ে বলল, আছে তো, তোমার সর্বনাশ। বুকের ভিতর মোচড় দিয়ে ধরল এলিজাবেথের। ভেঙে আসে কণ্ঠস্বর। সুগভীর নিকষ কালো চোখ হতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ক্ষীণ আওয়াজে বলল, আপনি তো আমার সর্বনাশ সেই কবেই করে দিয়েছেন। রিচার্ড এলিজাবেথের চিবুকে নিচ ধরে ওকে নিজের দিকে ঘোরালো। এলিজাবেথের ভেজা চোখে তাকালো রিচার্ডের শান্ত চোখে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ভিতরে তোলপাড় শুরু হয় অজানা শিহরণে। দৃষ্টি সরিয়ে নেয় এলিজাবেথ। ঠোঁটের কোণ কামড়ে হাসলো রিচার্ড তা দেখে। সর্বনাশ করিনি, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার রাজত্ব বিস্তার করেছি। এলিজাবেথ কোনো প্রত্যুত্তর করল না। তবে করে বসলো এক কাণ্ড। অবাক পর্যায়ে গিয়ে এলিজাবেথ সোজা হলো। খেসলো রিচার্ডের অতি নিকটে। দুপা দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের কোমর। ভ্রুকুচকালো রিচার্ড, তবে বাধা দিল না। স্থিরভাবে দেখছিল এলিজাবেথ কি করছে। রিচার্ড নীরবতায় উত্তেজনায় ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল। এবার এলিজাবেথ সত্যিই বিস্ময়ের সীমা ছাড়ালো। পেঁচিয়ে রাখা পায়ে হালকা টান প্রয়োগে রিচার্ডকে আরও কাছে টেনে আনলো। দৃষ্টি গভীর, স্থির হয়ে আছে রিচার্ডের সমুদ্র নীল চোখে। দুটো দৃষ্টি এখন এক বিদ্যুতে মিশে গেছে। একটিতে প্রশ্ন, অন্যটিতে উত্তর। সময়ও থমকে গেল তাদের চারপাশে। শুধু এই নীরব মুহূর্তটুকু চিরস্থায়ী হয়ে রইল। রিচার্ড যখনই রিচার্ডের কোমরের উদ্দেশ্যে হাত বাড়াবে এলিজাবেথ যখনই রিচার্ডের কোমরের উদ্দেশ্যে হাত বাড়াবে তখনই ভেসে এলো রিচার্ডের সরু স্বর, আমি নিরস্ত্র রে। ইঁদুরের গর্ত থেকে কেউ অস্ত্র নিয়ে যায়? গর্ত তো এমনিতেই ছোট। ভরকে গেল এলিজাবেথ। ধরা পড়ে সঙ্গে সঙ্গে পেঁচানো পা আলগা করে দূরে সরে আসলো রিচার্ডের কাছ থেকে। তুষ্ট হাসলো রিচার্ড। আচানক এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শরীরের সাথে লেপ্টে শূন্যে তুলে নিল। চমকে গেল এলিজাবেথ। জড়িয়ে ধরল রিচার্ডের গলা।
রিচার্ড বেডের দিকে যেতে যেতে ভারী কণ্ঠে বলল, এখন আমার মুড এসে গিয়েছে, নিজের সর্বনাশ ডেকে আনলে বোকা পাখি। কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ডের গলা ছেড়ে দিয়ে ওর কলার চেপে ধরে তেজ দেখে বলতে লাগলো, ছেড়ে দিন বলছি, অসভ্য লোক একটা, আমি কিন্তু আমার শ্বশুরকে ডাকবো। ছাড়ল না রিচার্ড। ব্যাডের নিকটে না যাওয়া পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছেই ছুঁড়ে ফেললো এলিজাবেথকে বেডে। কোনোই আঘাত পেল এলিজাবেথ হঠাৎ ফেলে দেওয়াতে। রিচার্ডও লাফিয়ে পড়লো এলিজাবেথের ওপর। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই ছেড়ে দিল শরীরের অর্ধেক ভর এলিজাবেথের ওপর। কুটিল হাতে চেপে ধরলো এলিজাবেথের দুটি হাত, পরপর মাথার উপর নিয়ে বিছানার সাথে চেপে ধরলো। কণ্ঠে ফিরে এলো সেই তেজ। মুখে খুব বলি ফুটেছে না? শ্বশুরবাড়ি মনে করছে সেটা? তোর শ্বশুরবাড়িতে আজ মধুচন্দ্রিমা পালন করব। রিচার্ডের চোখে অদ্ভুত এক মিশ্রণ, উত্তেজনা আর গভীর শাসনের। এলিজাবেথ তবুও নির্ভীক, যদিও ভেতরে কোথাও অশান্তির ঢেউ। আকস্মিক রিচার্ড মুখ ডুবিয়ে দিল এলিজাবেথের কণ্ঠের নিম্নাংশে। কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। ঠেলে ঠুলে রিচার্ডকে সরাতে চাইলেও 1 ইঞ্চিও সরাতে সফল হয় না এলিজাবেথ। পাতলা চামড়ায় তীক্ষ্ণ দাঁতের কামড়ে ব্যথায় কার্নিশ পেয়ে স্রোত বইল। রিচার্ডের আক্রমণ থামলো না হাতের অবাধ্য বিচরণ। হঠাৎ রিচার্ড এলিজাবেথের পেটের পাতলা চামড়ায় শক্ত করে চেপে ধরল। ব্যথার তীব্রতায় এলিজাবেথ কুঁকড়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো অস্পষ্ট শব্দ। সেই শব্দে রিচার্ডের ঠোঁটে এক নির্দয় হাসি ফুটে উঠল। জাস্ট দ্য ওয়ে বেবি। চাপা গলায় ফিসফিস করলো রিচার্ড। ক্ষণ নিঃশ্বাসের মাঝে গলদেশে উত্তাপ নিবারণের লিপ্ত থাকা অবস্থায় এলিজাবেথ শত চেষ্টা করে মুক্ত হতে পারল না। রিচার্ডের বাঁধন এতটাই কঠিন, বিষণ্ণতায় ডুবে গেল অন্তঃকরণ। গলদেশ পুড়ে যাচ্ছে। রিচার্ড সফল হয় ওর ছোঁয়ায় এলিজাবেথকে কাবু করতে। এলিজাবেথ স্থির হয়ে গেল। তবে যখনই এলিজাবেথ স্থির হলো তখনই রিচার্ড মুখ তুলল। অতি ভারী শ্বাস ফেলতে লাগলো। ইউ টেক মি সো গুড রেড। চোখ মুখ কুচকে মুখ ফিরে নিল এলিজাবেথ। আকস্মিক রিচার্ড দন্ত বসিয়ে দিল এলিজাবেথের কলার বনে। এলিজাবেথ চেঁচিয়ে ওঠার আগেই রিচার্ড হাত দিয়ে মুখ চেপে ধরল এলিজাবেথের। ঠুকরে কেঁদে উঠল এলিজাবেথ ব্যথায়। রিচার্ড এলিজাবেথের নাকের ডগায় নাক ঘষতে ঘষতে নেশালো শোলে শুধালো, তো এলিজান, দেখলাম গুগলে ডার্ক রোম্যান্স লিখে অনেক সার্চ হচ্ছে। আবার এক ঝলক দেখানো যাক রিয়েল লাইফে ডার্ক রোম্যান্স কাকে বলে। এটা তো জাস্ট ডেমো ছিল রেড, আসলটা এখনো বাকি। ব্যথা ভুলে চমকে উঠল এলিজাবেথ। সে সঙ্গে অস্বস্তি আর লজ্জায় গাল লাল হয়ে উঠল। সত্যি তো গত রাতে একটা রিলস থেকে কৌতূহল হয়ে সার্চ করছিল ডার্ক রোম্যান্স, কিন্তু রিচার্ড জানলো কিভাবে? রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের মুখ থেকে হাত সরিয়ে নিল। সুযোগ পেতেই এলিজাবেথ গম্ভীর গলায় বলল, আপনি কি করে কথা শেষ হওয়ার আগেই রিচার্ডের তর্জনী এলিজাবেথের ঠোঁটে ঠেকল। এক নরম অথচ শাসন ভরা স্বরে বলল, আমি সব জানি রেড, তোমার সব কিছু, একদম সব। এলিজাবেথ থমকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে শুষ্ক ঢুক গিলে বলল, আপনি কি আমাকে স্টক করছেন? রিচার্ডের ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি। যদি করি? আমার রেডের সব জানা তো আমার অধিকার, তাই না? হঠাৎ কি হলো কে জানে, এলিজাবেথ ফ্যাত করে কেঁদে উঠল। হুড়হুড় করে কাঁদতে কাঁদতে বলল, আর আমার অধিকার কোথায়? আমার অধিকার? এক মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। এলিজাবেথের কণ্ঠে ছিল তেজ, সঙ্গে এক অদ্ভুত অধিকার প্রবণতা। রিচার্ড পুরোপুরি এড়িয়ে গেল এলিজাবেথের প্রশ্ন। কোনো উত্তর দিল না। উল্টে নরম হাতে এলিজাবেথের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি বাচ্চা ছেলেদের মতো তোমার মাস্কারা আর লিপস্টিক নষ্ট করব না। আমি তোমার সর্বাঙ্গে এলোমেলোভাবে ছোঁয়া এঁকে দেব, যেন আমার স্পর্শের সুখ তুমি সর্বত্র অনুভব করো। রিচার্ডের মুখে ছিল এক অদ্ভুত শান্তির ছাপ, তবে চোখে এক অদৃশ্য অগ্রাসন। রিচার্ডের পেঁচানো জবাবে এলিজাবেথের কান্নার তোর আরও বাড়ল। ফ্যারফ্যার করে কেঁদে ঘৃণিত স্বরে বলল,
শুধু এসব নোংরামি, ভালো কথা নেই মুখে। রিচার্ড ভ্রু নাচাতে নাচাতে বলল, আমাকে ভালো ভেবে ভুল করছো কেন বেবি? আমার ইমাজিনেশনে তোমাকে আরো গভীরভাবে কাছে নেই। ট্রাস্ট মি। বিষাদে মুখ ফিরিয়ে নে এলিজাবেথ শীর্ণস্বরে বলল, আই হেট ইউ, আই ইট ইউ। এলিজাবেথের কথার পারতে রিচার্ডের নিরুদ্দেকহীন জবাব। এলিজাবেথ ফিরে তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। কণ্ঠ বসে গিয়েছে কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমাকে বদনাম করে দিচ্ছেন। পৈশাচিক শক্তিতে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা বৃক্ষপটের সাথে মিশে থাকা লাহস্যময়ী নারীর সান্নিধ্যে বহমান মন্থর শীতলতা তলিয়ে গেল, আবার ফিরে গেল তার পূর্ণরূপে। রিচার্ড খপ করে এলিজাবেথের চোয়াল শক্ত করে চেপে ধরল। কক্ষ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, এই পৃথিবীতে এলিজাবেথ শুধু বদনাম হবে রিচার্ডের নামে। আমার ছোঁয়ায় 7 রঙে রঙিন হয়ে যাবে তুমি। তাও তোমার দিকে আঙুল তোলার সাহস কারোর থাকবে না, কারণ রিচার্ড কায়নাল সেই জায়গা রাখেনি। রিচার্ডের কণ্ঠে ছিল এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তি আর অদম্য সত্য। প্রতিটি শব্দ এলিজাবেথের অস্তিত্বের মধ্যে এক গভীর মুগলির মতো স্থায়ী ছাপ রেখে যায়, অস্থির করে তুলল ভিতর। এলিজাবেথ রিচার্ডের দিকে ছাতক পাখির দৃষ্টিতে চেয়ে থেকে ছটফট করে উঠল। কি জায়গা রাখেননি বলুন, সত্যটা জানতে চাই আমি। রিচার্ড আবারও চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী। চিবিয়ে চিবিয়ে বলল, জানতে পারবি, সব জানতে পারবি, তবে এত সহজে নয়। তোকে এখনো আমার অনেক যন্ত্রণা দেওয়া বাকি। একেবারে মেরে ফেললেই তো পারেন, এত কিছু করেও যখন স্বাদ মিটল না। আজ এলিজাবেথের উচ্চস্বরে কোনো প্রতিক্রিয়া দেখালো না রিচার্ড। এলিজাবেথের উপর থেকে সরে আসলো, বেডে বসে নিজের পায়ের উপর ঝুঁকলো। এলিজাবেথ অনড়ভাবে কেঁদে যাচ্ছে। দমকা হাওয়ার মতো ভেসে আসলো রিচার্ডের খাদযুক্ত কণ্ঠস্বর, সেটা পারলে তোর বলে দিতে হতো না, আর না আমাকে এত পুরাতে হতো। এলিজাবেথ কিছু বলে ওঠার আগেই রিচার্ড দাঁড়িয়ে ওর পায়ের ঘামে চ্যাটচ্যাটে বিশ্রী গন্ধযুক্ত মোজা এলিজাবেথের মুখের উপর ছুঁড়ে মারল। নাকে এসে পড়তে এলিজাবেথের পেটের ভিতর নাড়া দিয়ে উঠল। মোজা মুখে থেকে ছুঁড়ে ফেলে দিল এলিজাবেথ। ছি, এসবের মানে কি? মানে তুই একটা মাথা মোটা। তাজ্জব বনে গেল এলিজাবেথ। হঠাৎ রিচার্ডের শার্টের বোতামে হাত রাখতেই এলিজাবেথ লাফ দিয়ে উঠে বিছানার এক কোণে গিয়ে চাদর দিয়ে ঢেকে ফেলল নিজেকে। রিচার্ড তেষ্টা নজরে চেয়ে নাক কুচকে গম্ভীর স্বরে বলল, আমি যদি এখন আমার শার্ট খুলি তবে এই খাটের থেকেও বেশি কাঁপবে তোর হৃদয়। এটা এখন শক্ত রাখতে হবে, ভাঙতে দেওয়া যাবে না। সামনে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এলিজাবেথ বিস্ময়ের চোখে চেয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, আমাদের? এই মুহূর্তে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না রিচার্ড। গায়ে চাপানো পোশাকে কুচকানো ভাব ঠিক করে পা বাড়ায় দরজার দিকে। ভালোবাসা কোনো সাজিয়ে রাখার প্রদর্শনী নয়, মন প্রাণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিতে হয়। ভালোবাসার প্রকৃত স্বাদ তখনই পাওয়া যায় যখন তাকে মুক্ত করা হয়। লুকানো অনুভূতিতে কোনো মূল্য নেই। থমকে গেল রিচার্ডের পা, তবে পিছন ঘুরল না। গুরুগম্ভীর গলায় জবাব দিল, কেমন লাগবে তখন যখন মুখে শতবার ভালোবাসি বলেও অন্তরে ছলনা পুষবে? ভালোবাসা কেবল শব্দে নয়, ভালোবাসা তার প্রকৃত রূপ পায়ে আঁকড়ে রাখার নিঃশর্ত স্পর্শে। এলিজাবেথ অস্থিরভাবে বিছানা থেকে নেমে রিচার্ডের পিছন গিয়ে দাঁড়ালো, তবু ওদের মাঝে খুব দূরত্ব। রিচার্ডের পিছন ছায়ার দৃষ্টি রেখে কান্নায় জর্জরিত ক্ষীণস্বরে বলল, আঁকলে কি রেখেছেন? ছেড়ে দিয়েছেন তো অন্যের হাতে। এলিজাবেথের তীক্ষ্ণ প্রশ্নের জবাবে রিচার্ড এক মুহূর্ত থামল। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পরপর গম্ভীর কণ্ঠে বলল, রিচার্ড কায়নাত কখনো নিজের জিনিস ছেড়ে দেয় না, দূরে রাখলেও সেটা তারই থাকে। আর যদি হয় শখের জিনিস, তবে তা আমি উন্মাদ সেখানেই। থেমে খোলা চুলে মেয়েদের সৌন্দর্য 10 গুণ বৃদ্ধি পেলেও পরপুরুষের সামনে তো খোলা রাখা হারাম। তেমনি ভুল সময়ে ভালোবাসা প্রকাশ করাও শুধু অপূর্ণ নয়, সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।
বুকের ভেতর চাপা উত্তেজনা নিয়ে এলিজাবেথ এগিয়ে গেল 2 কদম। কিছু বলতে যাবে তার আগে শোনা গেল রিচার্ডের অবাক করা কোমল স্বর। এলিজান। থমকে দাঁড়ায় এলিজাবেথ। বুকের ভেতর চাপ দ্বিগুণ হয়ে উঠল, তবু শান্ত গলায় বলল, এটুকুই যথেষ্ট ছিল। রিচার্ড আর কোনো জবাবের অপেক্ষা না করে লম্বা লম্বা কদম ফেলে চলে গেল। এলিজাবেথ অপলক চেয়ে দাঁড়িয়ে রইল। রিচার্ডের দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই হঠাৎ করে বাঁকা হাসল। পরপর সেই হাসি ক্ষণিকে রূপান্তর হলো রহস্যময় হাসিতে। চোয়াল শক্ত করে দৃঢ়স্বরে বিড়বিড় করল, আপনার যা করার ছিল তা আপনি করেছেন, আমাকে যা করতে হবে তা এখন আমি করব। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।